অবশেষে শাপলাকলি প্রতীক নিতে রাজি এনসিপি। ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা। সংস্কার ভেস্তে দিতে চায় এক দল, নির্বাচন পেছানোর চেষ্টায় আরেক দল, অভিযোগ নাহিদের। জুলাই সনদ পরিবর্তন নিয়ে ব্যাখ্যা চাই বিএনপি। প্রতিবাদ করলে টিকতে পারবে না সরকার, হুঁশিয়ারি নেতাদের। মিথ্যাচার করে নৈরাজ্য সৃষ্টিতে অপচেষ্টার অভিযোগ। মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদের ইনুর বিচার শুরু। পলাতক 4 জনের বিরুদ্ধে পরোয়ানা। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় হত্যা ও উস্কানির অভিযোগ। দুর্নীতির প্রমাণ পেলে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলের ইঙ্গিত। দুদকের মাধ্যমে ব্যবস্থার ঘোষণা উপদেষ্টার। জড়িতদের আইনের আওতায় আনার দাবি। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। অবশেষে শাপলাকলি প্রতীক নিতে রাজি এনসিপি। ইসিকে এই প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারির আহ্বান জানিয়েছে দলটি। সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। শাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি এবং ইসির অনড় অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার প্রতীকের তালিকায় শাপলাকলি অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর থেকে রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা। ইসির সিদ্ধান্তের 2 দিন পর রোববার কমিশনে হাজির দলটির 3 সদস্যের প্রতিনিধি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে 1 ঘণ্টার বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, শাপলাকলি অন্তর্ভুক্ত করা ইতিবাচকভাবে নিয়েছে এনসিপি। বৃহত্তর স্বার্থে এই প্রতীক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ একটু বেড়ে চিন্তা করে সেখানে কলি, শাপলা এবং কলি অন্তর্ভুক্তি করেছে। তো আমরা এটা পজিটিভলি নিয়েছি, আমরা শাপলাকলি নিব। এনসিপির ওপর আঘাত আসলে দল চুপ থাকবে না উল্লেখ করে এই ইসিকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলে আখ্যা দেন। জানান, জোটের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি দলটি। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা স্পষ্ট করেছি আমরা এককভাবে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি, আমরা 300 আসনে প্রার্থী দিব। বিএনপির চাপে জোট হলেও নিজ প্রতীকে ভোটের বিধান থেকে সরে এলে ইসি ও সরকার প্রশ্নবিদ্ধ হবে বলেও জানান এনসিপি নেতা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছে তার কাছে। কুমু, 3:30টার দিকে এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে তারা বৈঠক করেন। বৈঠক করে তারা মূলত যেটি বলেছেন যে একটি চিঠি নিয়ে এসেছেন বিশেষ করে জোটের ব্যাপারে, যাতে করে নির্বাচন কমিশন তাদের যে আরপিওতে যে সংশোধনী এনেছেন সেখান থেকে যাতে সরে আসেন। সরে আসলে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হবে, এরকম একটি চিঠি নিয়ে এসেছেন এবং কথা বলেছেন তাদের প্রতীকের নতুন করে প্রতীকের তালিকায় যুক্ত করতে 3টি প্রতীক সংযুক্ত করে তারা চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে শেষবারের মতো, এবং সেখানে বলছেন যে শাপলা, সাদা শাপলা এবং শাপলাকলি যুক্ত করেছেন। এবং বাইরে বের হয়ে গণমাধ্যমকে যেটি তারা বলেছেন যে তারা কমিশনকে জানিয়েছেন যে যদি শাপলাকলি তারা পান তাতে তাদের কোনো আপত্তি নেই এবং শাপলাকলি পেতে চান, শাপলাকলি অন্তর্ভুক্ত করে এনসিপির যে প্রতীকের সাথে অন্তর্ভুক্ত করে তাদের গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে তারা আহ্বান জানিয়েছেন। তারা বলছেন যে শাপলার সাথে কলি যুক্ত করায় এটাকে আরও ইতিবাচক হিসেবে দেখছে নির্বাচন কমিশন। আপনারা জানেন যে এই ধরনের মন্তব্য করেছে দলটির যিনি মুখ্য সমন্বয়ক। তিনি বলেছেন যে নির্বাচনের মাঠ তারা জোটে যাবেন কিনা সেই বিষয়টি নিয়েও কথা বলেছেন যে এখনো পর্যন্ত তারা জোটে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি, তবে যদি বিএনপি এবং জামাত তাদের অবস্থান থেকে সরে আসে তখনই তারা হয়তো মূলত সিদ্ধান্ত নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিব এসেছেন এবং তিনি মূলত ব্রিফ করবেন। দেখা যাক উনি আসলে কোন বিষয়টি নিয়ে আলোচনা করছেন। আমরা একটু চলে যাচ্ছি কমিশন সচিবের কাছে। শুরু করতে পারি? আমার সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে আমরা
বলেছিলাম যে 31শে অক্টোবর 2025 তারিখে যাদের বয়স 18 হয়েছে এবং যারা নিবন্ধন নিয়েছেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। এই সংখ্যাটা আমরা আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই উদ্যোগটা। আমাদের এই হিসাবে অনুযায়ী বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। রিপিট, 12,76,12,384। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,47,60,382। 6,47,60,382। আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,28,50,772। 6,28,50,772। আর মানে তৃতীয় লিঙ্গ যেটা আমরা বলি হিজড়া, ওনাদের সংখ্যা হচ্ছে 1,230। পুরুষ এবং মহিলা ভোটারের এখন সংখ্যাগত পার্থক্য হচ্ছে পুরুষের ভোটারের সংখ্যা বেশি, 19,09,610 জনা। 19,09,610 জনা পুরুষ ভোটার আমাদের তালিকায় বেশি। আপনারা এবং আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরও কিছু পরিবর্তন আসবে, সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি আপত্তি সংশোধন বিয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা একটা ফাইনাল অবস্থানে আসতে পারবো। তো এই হচ্ছে আমার প্রাথমিকভাবে আপনাদের সাথে কথা। কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চূড়ান্ত ধাপে কতজন বাড়লো? দেশের মোট ভোটার, হ্যাঁ, দেশের মোট ভোটার এখন এই পর্যায়ে মানে আমরা যে 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। 13,04,880 জন এই সংখ্যাটা বেড়েছে ভোটার তালিকায়। যে 31শে অক্টোবর পর্যন্ত বর্ধিত করার সুবাদে এটা বেড়েছে আর কি 13,04,880 জন। প্রথম সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর মানে 2 মাসে। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই। এটা এখন ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আমি আপনাকে আরও পরে বলতে পারবো। তার কারণ হচ্ছে যে কিছু কিছু জায়গায় আমাদের এখনও মাঠ পর্যায়ে কিছু তদন্ত বাকি আছে, সেইগুলোকে সম্পন্ন করে একটা চূড়ান্ত অবস্থানে বলতে পারবো। এটা চূড়ান্ত ভোটার তালিকাটা আমার যতদূর মনে পড়ে 18 নভেম্বর এটা প্রকাশ করা হবে ইনশাল্লাহ। ওকে, মানে স্যার সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হবে? সম্পূরক না, চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ করবো। আপত্তি জানানোর তো এর ভিতরে আমরা এখন তো এটাকে জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে। এখন আর তাতে নতুন কোনো কিছু নেই। এখন আপত্তি, দাবি, সংশোধন ইত্যাদি এই আগামী কত তারিখের ভিতরে? 17 তারিখের ভিতরে আমরা যেন 18 বা 19 20 তারিখের ভিতরে, 20 তারিখ বোধ হয় আমরা এটাকে 17 তারিখ পর্যন্ত দিবেন, আমরা তারপরে একটা সংশোধন করে নেব। মূলত হচ্ছে দেখা যাচ্ছে যে 13,04,880 জন যেটা নতুন অন্তর্ভুক্ত হয়েছেন, দাবি আপত্তিটা মূলত তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কারণ এর আগে তো যেগুলো আমরা সম্পূরক তালিকাগুলো বা যে তালিকাগুলো সংশোধন করে টাঙিয়ে দিয়েছে সেগুলোর উপরে সময় আর কি আপত্তিটা তাদের নিষ্পত্তি হয়ে গেছে। কাজে এখন মূলত হচ্ছে যে 13,04,880 জনের উপরেই আসবে। আরপিও সংশোধন নিয়ে সবচেয়ে সংশোধনের সর্বশেষ অবস্থা আমারও জানা নেই। এই কারণে আপনি বলেছিলেন জানাবেন। আমি আচ্ছা, আমার জানা থাকলে তো আমি জানাবো, আমাকে বলার সুযোগটা দেবেন তো কিছু বলার। আমরা তো এটা ব্যাপার হচ্ছে যে মাননীয় উপদেষ্টা পরিষদে এটা মানে নীতিগত অনুমোদনের পরে বাকি কাজটুকু করেন লেজিসলেটিভ ডিভিশন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তারা এই অধ্যাদেশটা জারি করেন। কাজে অধ্যাদেশ জারির বিষয়টা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাও আপনাদের মতন অপেক্ষায় আছি। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে। ইসি ব্রিফিংয়ের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।
একদল সংস্কার ভেস্তে দিতে চায়, আরেক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণভোটের সময়সূচি সরকার ও ইসির সক্ষমতার উপর ছেড়ে দেওয়া উচিত। জাতীয় নাগরিক পার্টি এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, চলতি মাসেই প্রকাশ করা হতে পারে প্রার্থী তালিকা। রোববার সকালে রাজধানীর রূপায়ণ টাওয়ারের নিজস্ব কার্যালয়ে চলমান রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের তারিখ মুখ্য বিষয় নয় মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের আগে গণভোট হলে ভালো, তবে নির্বাচনের দিন হলেও সমস্যা নেই। তবে চলতি মাসের মধ্যেই জুলাই সনদের আদেশ জারি করার আহ্বান জানান তিনি। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না। বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত, তাদের ক্যাপাসিটি কতটুকু আছে আইন শৃঙ্খলা থেকে শুরু করে। তবে যদি আগে করা সম্ভব হয়, এটা আগে হলে ভালো। দ্রুত সময়ের মধ্যে, এটা এই মাসের মধ্যেই এই আদেশ জারির বিষয় থেকে আদেশ জারিটা হয়ে যাওয়া উচিত। গণভোটের অজুহাত থেকে বেরিয়ে সংস্কার নিয়ে ভাবার আহ্বান নাহিদ ইসলামের। তিনি বলেন, এক দল নির্বাচন পেছাতে চায় এবং আরেক দল সংস্কার। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। নির্বাচনে আপাতত এককভাবে 300 আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এ মাসেই প্রকাশ করা হতে পারে প্রার্থীদের তালিকা। এখন পর্যন্ত আমরা 300 আসন ধরেই আগাচ্ছি। আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই তখন আসলে আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে এটা দেখতে পারবেন। সংস্কারের বিপক্ষে যদি কোনো দল অবস্থান নেয়, তাহলে নির্বাচনের জয়ের না প্রশ্নই আসবে না, বরং রাজনীতি থেকেই তাদেরকে হারিয়ে যেতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছেন। মেজর ইস্যু বলে আমরা মনে করি না। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দেশের শত্রুরা মাথা চারা দিয়ে উঠতে শুরু করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, সামাজিক মাধ্যমে মিথ্যাচার করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। দুপুরে নয়াপল্টনে যৌথ সভা শেষে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানিয়েছেন, জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না। পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধারণ করে এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তার। জুলাই সনদের সুপারিশমালা উপস্থাপনের পর থেকে জাতীয় নির্বাচন ও গণভোট ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো দিচ্ছে পাল্টাপাল্টি বক্তব্য। এমন পরিস্থিতিতে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে যৌথ সভা করে বিএনপি। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এবছর দিবসটি উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। আমরা 10 দিনব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে 5 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের মধ্য দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, মিসইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। এদিন সকালে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই সনদ ইস্যুতে চলমান বিতর্কের বিষয়ে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বলেন, প্রতিবাদের ভাষা হিসেবে মাঠে নেমে সরকারকে হুমকিতে ফেলতে চায় না তার দল। 7 জন কমিশনার যে প্রতারণা করছে এটা সাধারণ মানুষও বুঝছে। যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেইভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সম্ভব। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন। রাষ্ট্র ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা থাকায় বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত আছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।
জুলাই হত্যাযজ্ঞের মামলায় হাসানুল হক ইনু ও মাহবুবুল আলম হানিফ সহ 5 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, উস্কানি, পরিকল্পনা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে এক ফোনালাপে হাসানুল হক ইনুকে শেখ হাসিনা বলেছিলেন তারা রণক্ষেত্রের সাথী। সে সময় আন্দোলন দমনে শেখ হাসিনাকে পরামর্শ দিতে শোনা যায় হাসানুল হক ইনুকে। কিভাবে দমন পীড়ন চালানো যায়, ব্লক রেড দিয়ে কিভাবে আন্দোলনকারীদের গ্রেফতার করতে হবে তার পথও বাতলে দিয়েছিলেন আওয়ামী লীগের জোট সঙ্গী জাসদ নেতা ইনু। রোববার ষড়যন্ত্র, উস্কানি, পরিকল্পনা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনাল কুষ্টিয়ার আরেক হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ আওয়ামী লীগের 4 নেতার বিচার শুরুর আদেশ দেন। তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, ছাত্রদেরকে সহিংস, ছাত্রদেরকে সন্ত্রাসী, জামাত, শিবির, বিএনপি এগুলো বলে তাদেরকে হত্যা করাটা যে যৌক্তিক বা বৈধ এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি করেছেন। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে ইনু বলেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। চিফ প্রসিকিউটর বলেন ইনুর দাবি আমলে নেয়ার সুযোগ নেই। উনি বলছেন মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার এবং উনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ঘোষিত নীতি, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে, তো উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ, আর প্রসিকিউশন প্রমাণের চেষ্টা করবে তিনি দোষী। এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার 13তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক সংকটের শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 6ষ্ঠ দিনের আপিল শুনানিতে কথা বলেন তিনি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। পরে শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করে জামাত। দলটির আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এই 13 অ্যামেন্ডমেন্ট যেভাবে বাতিল করা হয়েছে এটা সমীচীন হয়নি এবং এই বাতিলের বিরুদ্ধেই আজকে এই রিভিউ পিটিশন চলছে এবং রিভিউ পিটিশনের গ্রাউন্ড দেওয়া হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারপতি এবিএম খায়রুল হকের দেওয়া রায় আমরা বলেছি যে অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে। পুনর্বিবেচনা করতে হবে দেশের গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে এবং বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার লঙ্ঘিত হয়েছে, বিচ্যুত হয়েছে, মানুষ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের 13শ সংশোধনের মাধ্যমে সন্নিবেশিত করেছিলেন, সেটাকে ফিরিয়ে আসতে হবে। আবারও বাংলাদেশ জামাতে ইসলামের আমির নির্বাচিত হয়েছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার দুপুরে দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয় 9 থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। পরে শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফল ঘোষণা করেন জামাতে ইসলামের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। প্রাপ্ত ফল অনুযায়ী 2026-2028 কার্যকালের জন্য সর্বোচ্চ ভোট পেয়ে জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। সময় সংবাদে আরো থাকছে। জাতীয়করণের দাবি আদায়ে অনড় ইবতেদায়ী শিক্ষকরা প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা আলোচনা করতে সচিবালয়ে প্রতিনিধি দল।
বগুড়ার গাবতলীর নসিপুরে হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে একজন আহত হয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। আওয়াল, বগুড়া শহরের গাবতলীর নসিবপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামে হাতবোমা তৈরির সময় যে কারিগর ছিলেন আতোয়ার রহমান সেলিম, তিনি কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন। আজকে রোববার দুপুর নাগাদ আসলে হাতবোমা যখন আতোয়ার রহমান সেলিম এবং তার দলের সাঙ্গপাঙ্গরা তৈরি করছিলেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং এরপর পরে কিন্তু গ্রামের যারা মানুষজন আছেন তারা সেখানে ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানে রক্তাক্ত অবস্থায় আতোয়ার রহমান সেলিমকে আটক করে কিন্তু আসলে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাকে কিন্তু চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং আতোয়ার রহমান সেলিমের সঙ্গে এই গ্যাংয়ের যারা অন্যান্য সদস্য ছিলেন তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর পরে কিন্তু পুলিশ, সিআইডি এবং ডিবি পুলিশের সদস্যরা কিন্তু ঘটনাস্থল ঘিরে রাখে এবং সেনাবাহিনীকে খবর দেয় এবং সেনাবাহিনীর যে ইউনিটটি আসলে এই এলাকায় কাজ করছে সেই ইউনিট সহ তাদের 4 ইঞ্জিনিয়ার্স এর যেই বম ডিসপোজাল ইউনিট রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং ইতিমধ্যেই যে বাড়িটিতে আসলে বমগুলো তৈরি করা হচ্ছিল ও সেখান থেকে 5টি হাতবোমা সহ ও হাতবোমা তৈরির বিপুল পরিমাণে সরঞ্জাম তারা উদ্ধার করেছে এবং উদ্ধার কাজ কিন্তু সেনাবাহিনীর যে বম ডিসপোজাল ইউনিট রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত চলমান রেখেছে এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি আমাদেরকে জানানো হয়েছে যে এখানে মাদক ব্যবসায়ী মুক্তার নামের এক ব্যক্তির বাড়িতে কিন্তু এই যেই হাতবোমা সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছিল এবং ঠিক কি উদ্দেশ্যে বা কেন এই হাতবোমাগুলো তৈরি করা হচ্ছিল সেটি নিয়ে কিন্তু এখনো নিশ্চিতভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি। তারা বলছে তদন্ত চলমান রয়েছে এবং এই যে আতোয়ার রহমান তিনি কিন্তু আসলে কুমিল্লার বাসিন্দা, অর্থাৎ কুমিল্লা থেকে আসার পরে তিনি কিন্তু আসলে এই যে হাতবোমা তৈরি করছিলেন এবং এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত করতে পেরেছে এই যে আতোয়ার রহমান তার বাবা একজন কিন্তু চিহ্নিত আসলে ডাকাত দলের সর্দার। আর এখন পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে সংঘবদ্ধভাবে কোনো অপরাধ সংগঠিত করার জন্যই কিন্তু এখানে হাতবোমাগুলো তৈরি করা হচ্ছিল। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাসা থেকে দুজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, রাজধানীর উত্তর বাড্ডার আলীর মোড় নামক এলাকার ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসা, তার সামনে আমি দাঁড়িয়ে আছি। এই ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসার ভেতরে একটি গোডাউন থেকে দুজন ব্যক্তির মরদেহ আজ উদ্ধার করেছে। প্রথমে এই ক্যাডেট মাদ্রাসার যে সকল কর্মকর্তা বা এখানকার উপস্থিত মানুষ রয়েছেন তারা, পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেই লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। তো এই দুজন ব্যক্তির একজন পুরুষ, তার নাম সাইফুল, তিনি এই ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসার দারোয়ান হিসাবে কাজ করতেন এবং আরেকজন যার মরদেহ উদ্ধার হয়েছেন তার নাম শাকিলা, বয়স 17-18 বছর হবে। তিনি এই মাদ্রাসায় গৃহস্থালী কর্মকাণ্ড করতেন এমনটি জানিয়েছেন এলাকাবাসী। মাদ্রাসার যে সকল কর্তৃপক্ষ রয়েছেন বা মাদ্রাসার শিক্ষক, তাদের কাউকেই আমরা এসে পাইনি বা কেউই সামনে আসছেন না এই বিষয়ে কথা বলতে। যতটুকু আমরা বাড্ডা থানার থেকে জানতে পেরেছি যে এই দুই ব্যক্তি গত 25 তারিখের পর থেকে নিখোঁজ ছিলেন এবং এই যে 25 তারিখের পর থেকে নিখোঁজ থাকার প্রেক্ষিতে 25 তারিখের আগে থেকে নিখোঁজ ছিলেন, যার প্রেক্ষিতে গত 25 তারিখে শাকিলার মা বাড্ডা থানায় একটি জিডি করেছিলেন যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এলাকাবাসীর বক্তব্য আমরা যতটুকু জানতে পেরেছি, এলাকাবাসী বলছেন যে মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে তারাও জানতে পেরেছিলেন যে বেশ কিছুদিন ধরেই সাইফুল এবং শাকিলা তাদের দুজনের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা ভেবেছিলেন যে তাদের দুজনের মধ্যে কোনো প্রণয়ের সম্পর্ক রয়েছে, যার প্রেক্ষিতে হয়তো দুজন মিলে কোনো জায়গায় একসাথে চলে গিয়েছেন। তো এই বিষয়টি তারা ভেবেছিলেন, যার প্রেক্ষিতে মাদ্রাসা কর্তৃপক্ষ কিন্তু জিডি করেননি বা কোনো আইনানুগ ব্যবস্থা নেননি। তো গত কয়েকদিন ধরেই বেশ দুর্গন্ধ ছড়াচ্ছিল এই ভবনের ভেতর থেকে এবং দুর্গন্ধ ছড়ানোতে মানুষজন বুঝতে পারছিল না যে ঠিক কি কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরবর্তীতে যখন দুর্গন্ধের মাত্রা খুব বেড়ে যায় তখন আজকে এই যে গোডাউনটি, তালামারা গোডাউন, এই গোডাউনটির ভেতর থেকে এই দুজনের মরদেহ উদ্ধার করা হয় এবং পুলিশ জানিয়েছে যে মরদেহ উদ্ধারের ঘটনায় তারা আপাতত মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন এবং এই বিষয়ে একটি মামলার প্রক্রিয়াধীন রয়েছে। তো আমি জানতে চেয়েছিলাম পুলিশের কাছে যে মরদেহের অবস্থা কি ছিল, আঘাতের কোনো চিহ্ন ছিল কিনা। তারা বলছেন যে বেশ
পুরনো মরদেহ অর্থাৎ প্রায় 25 তারিখ বা 26 তারিখের দিকেই হয়তো মারা গিয়ে থাকতে পারেন, যার প্রেক্ষিতে লাশগুলো এমনই গলে গিয়েছে যে সেই মরদেহে আসলে আঘাতের চিহ্ন আছে কিনা এটি খালি চোখে দেখে বোঝার কোনো উপায় নেই। তো এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন এবং এখনো পর্যন্ত আটকের বা গ্রেফতারের কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসা থেকে যে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে, সে মরদেহ উদ্ধারের সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর উত্তর বাড্ডায়। জাতীয়করণের দাবি আদায়ে অনর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা দুপুরে প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে তাদের পদযাত্রা পুলিশি বাধার মুখে পড়ে। জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে 21 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর গতকাল সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি মেনে প্রজ্ঞাপন না দেয়ায় রোববার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ শুরু করেন তারা। তবে প্রেস ক্লাব থেকে কিছু দূর এগোলে লং মার্চটিকে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এদিকে এরই মধ্যে আলোচনার জন্য সচিবালয়ে গেছে শিক্ষকদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রতিনিধি কথা বলছেন, সরাসরি যাচ্ছে সেখানে। পরবর্তী কার্যক্রমগুলা দ্রুতগতিতে যাতে বাস্তবায়ন হয় এর জন্য ওনার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এবং ওনার অনুরোধে ওনার প্রতি শ্রদ্ধা, সম্মান, আস্থা, বিশ্বাস রেখে আমি ওই লং মার্চ ট্যুর শিক্ষকদের এই অবস্থানটা আপাতত স্থগিত করলাম। রাস্তার অবরোধের কর্মসূচিটা রাস্তার কর্মসূচিটা আপাতত স্থগিত করলাম। প্রেস ক্লাবের মধ্যে লাগাতার অবস্থান ধর্মঘট চলবে। আমাদের দাবি পাঁচটায় তারা মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি আছেন। আপাতত একটা দাবি আগামীকালের মধ্যে স্বাক্ষর হবে, সেটা হলো অনুদানমুক্ত প্রতিষ্ঠানের 1089টা ফাইল যেটা প্রধান উপদেষ্টার কার্যালয় আছে ওটা স্বাক্ষর। বাকি জি আমরা এই যানবাহন বা জনগণ যে দুর্ভোগ এটার দায়ভার রাষ্ট্র, যেহেতু এই কর্মসূচি আমরা গত বৃহস্পতিবারে নিয়েছি। এই গত বৃহস্পতিবার কর্মসূচি ঘোষণা দেওয়ার পরে যদি সরকারের অধীনস্থ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত যদি আমাদেরকে নিয়ে যদি আজকে এইরকম সিদ্ধান্ত দিত তাহলে তো এই জনদুর্ভোগ হতো না বা যানজটের সৃষ্টি হতো না। যেহেতু তারা পূর্বে সিদ্ধান্ত নেয়নি, কর্মসূচির পালনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু এই জনদুর্ভোগ, যানজট এবং শিক্ষকদের ক্লান্তি যা ক্ষতি এটা সম্পূর্ণ রাষ্ট্র এবং শিক্ষা মন্ত্রণালয় দায়ভার নেবে। হ্যাঁ, এবার আগামীকাল 12টার পরে আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি আমরা পালন করব। আমাদের অবস্থান ধন্যবাদ। এখন আমার দাবি যদি কর্মসূচি পালন করার আগে যদি মেনে না নেয় তাহলে আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা কর্মসূচি পালন করব। এর জন্য জনগণের যে দুর্ভোগ যানজট হলে এটার জন্য দায়িত্ব রাষ্ট্র নেবে, এটার জন্য জনগণ রাষ্ট্রের কাছে আপত্তি অভিযোগ না, আমাদের কোনো দায়ী নেই, আমরা এর জন্য কোনো দায়ী না। আমরা দায়ী না, আমাদের নাগরিক অধিকার, যৌক্তিক দাবি, শিক্ষকতা পেশায় আমরা দায়িত্ব পালন করেছি। 41 বছর গত হয়ে গেছে, সরকার আমাদের সমস্যার সমাধান করে নেই, সেহেতু দাবি আদায়ের জন্য এখন আমরা যে কর্মসূচি দেবো এই কর্মসূচির মাধ্যমে যে কারণে যদি আইন শৃঙ্খলা অবনতি ঘটে, জনগণের দুর্ভোগ হয়, যানজট সৃষ্টি হয়, এই দায়ভার সম্পূর্ণ রাষ্ট্রকে নিতে হবে। এর জন্য আমার শিক্ষক কোনো সাফার করবে না। ধন্যবাদ সবাইকে। এবার বিশ্ব ইজতেমা জানুয়ারির পরিবর্তে ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের পর অনুষ্ঠিত হবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের
এ কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বলেন, এবারও তাবলিগ জামাতের দুই পক্ষ সাদ ও জুবায়ের পন্থীদের আলাদা আলাদা ইজতেমা অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। প্রতি বছর সাধারণত জানুয়ারি মাসে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে গত কয়েক বছর ধরে মাওলানা সাদ কান্দলভি এবং মাওলানা জুবায়েরের অনুসারীরা আলাদাভাবে আয়োজন করছেন বিশ্ব ইজতেমা। এরই মধ্যে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করায় বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে সকালে সচিবালয়ে দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা গণমাধ্যমকে জানান, আসন্ন ইজতেমা অনুষ্ঠিত হবে পবিত্র রমজান ও জাতীয় সংসদ নির্বাচনের পর। নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ইজতেমা উপলক্ষে যে কোনো ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে। তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পর। এদিকে সরকার ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার প্রস্তুতি নিচ্ছে বলে প্রশ্নের জবাবে জানান তিনি। নির্বাচন তো আপাতত পিছানোর কোনো লক্ষণ নাই। নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে করার জন্য সরকার একেবারে প্রতিশ্রুতিবদ্ধ, এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই। ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। করবেন স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। যোগাযোগ ব্যবস্থা দ্রুত শৃঙ্খলায় আনা না গেলে অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ মন্তব্য করেন তিনি। বলেন, প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। এ সময় বিডা চেয়ারম্যান বলেন, 2030 সালের মধ্যে চট্টগ্রামে আরও 3টি নতুন বন্দর চালু হবে। যেটা বিবেচনায় নিয়ে বন্দর থেকে সড়ক যোগাযোগ সহজ ও কার্যকর করতে দ্রুত উদ্যোগ নিতে হবে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের আওতায় ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তির বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে চুক্তি বাতিল হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। দুপুরে সচিবালয়ে তিনি আরও জানান, সবার সহযোগিতা পেলে দুদকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। তবে চুক্তিতে বাতিলের বিধান ছিল কিনা তা পর্যালোচনার প্রয়োজন রয়েছে। উপদেষ্টা বলেন, আগের সরকারের আমলে করা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইনটি আইন কানুন মনে করে 2024 সালেই ব্যবহার না করার সিদ্ধান্ত হয়। এই আইনের আওতায় থাকা প্রকল্পের কাজ এগিয়ে নিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয় গত বছরের সেপ্টেম্বরে। সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে আজ। আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে আমরা এই আইন আর ব্যবহার করবো না, কারণ এই আইনের কার্যকারিতা 2026 সাল পর্যন্ত ছিল, কিন্তু আমরা 2024 সালে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এটা ব্যবহার করবো। তো ওই জন্য এই পরিপ্রেক্ষিতে আমরা একটা নিরপেক্ষ কমিটি, একটা জাতীয় কমিটি আমরা করি। এটা সেপ্টেম্বর মাসের 24 তারিখে, সেপ্টেম্বর 2024। এবার সিলেট ও ময়মনসিংহ বিভাগের খবর। সিলেটে স্মরণকালের কয়েক দফার বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক এখনও সংস্কার হয়নি। বিগত সরকারের আমলে বরাদ্দ চেয়েও পায়নি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। তবে চলতি অর্থ বছরে বরাদ্দ পাওয়া 88 কোটি টাকা দিয়ে শিগগিরই অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দিগেন সিংহের তোলা ছবিতে ইকরামুল কবিরের প্রতিবেদন। সিলেটের বিশ্বনাথ আখিলপুর এই সড়কের বেহাল দশা 2022 সালের বন্যার পর থেকে।
ভয়াবহ বন্যা সিলেট অঞ্চলের সড়ক অবকাঠামো তছনছ করে দেয়। আর্থসামাজিক প্রেক্ষাপট মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে। এই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে মরার উপর খাড়ার ঘা এসে যোগ দেয় 2024-এর বন্যা। যেবার যাই অবায়ু বাঙ্গা সারা রাস্তা চালাইবার মনে হয় না রাস্তা পিতিকইন দিলে আমাকে একবার আপ ডাউন করলে আর দ্বিতীয়বার যাওয়ার মনে হয় না, শরীরও বেদনা হয়ে যায় হলেও। দফায় দফায় বন্যায় সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, বিশ্বনাথ, বালাগঞ্জ, জকিগঞ্জ সহ জেলার 13 উপজেলার অধিকাংশ সড়ক বেহাল দশা হয়ে পড়ে। কোনো কোনো স্থানে বন্যার পানির তোড়ে সড়ক, ব্রিজ, কালভার্ট ক্ষতির মধ্যে পড়ে। ভাঙ্গা সড়ক এখন যেন মরণ ফাঁদ। বছরের পর বছর সড়কের এমন বেহাল দশায় মারাত্মক সমস্যার মধ্যে আছেন সিলেটের বিশ্বনাথবাসী। রাস্তা থেকে ব্রিজের দূরত্ব প্রায় 71 মতো ভাঙ্গা ছিল, গাড়ি দিত না। এবার আরো কয়েকটা ব্রিজ আছে, সবগুলো ভাঙ্গা। রোগী নিয়ে যাইতে হাসপাতালে অনেক কষ্ট হয় এবং এই রোড চলার অনুপযোগী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেট জেলার গ্রামীণ সড়ক সংস্কারে 350 কোটি টাকা অর্থ বরাদ্দ চেয়ে ফাইল জমা দেওয়া হলে বিগত সরকার আমলে তা অনুমোদন না হওয়ায় সংস্কার করা সম্ভব হচ্ছে না। অন্তর্বর্তী সরকার চলতি অর্থ বছরে 88 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আমরা এস্টিমেট অলরেডি অ্যাপ্রুভ নিয়ে নিছি, আমরা এগুলো টেন্ডার প্রক্রিয়া আছে, এগুলো হয়তো আমরা মার্চ মাসের ভিতরে ওভারকাম করলে সিলেটের যুগে অভূতপূর্ব একটা উন্নতি সাধিত হবে। জরুরি ভিত্তিতে বিভাগের 4 জেলার 35 উপজেলার 500 কিলোমিটার সড়ক সংস্কারে 500 কোটি টাকার বরাদ্দ চাওয়া প্রকল্প এখনো আলোর মুখ দেখেনি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মানুষের দুর্ভোগ লাঘবে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের তারাকান্দার রাংসা নদীতে সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। যথারীতি নির্মাণ কাজও শুরু হয়। ইতোমধ্যে খরচও হয়েছে 90 লাখ টাকা। তবে মাঝপথে ধরা পড়ে সেতুর নকশায় ভুল। এ অবস্থায় 6 মাস ধরে বন্ধ নির্মাণ কাজ। এতে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে চলাচলকারীদের। এলজিইডি বলছে নকশা সংশোধন করা হয়েছে, অনুমোদনের পর শুরু হবে কাজ। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। নদীর উপর বাঁশের সাঁকো, ভয় আতঙ্ক নিয়ে প্রতিদিন এই সাঁকো পার হচ্ছে স্কুল শিক্ষার্থী সহ দুপারের হাজারো মানুষ। ঝুঁকিপূর্ণ এই সাঁকুই এখন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ও গালাগাঁও ইউনিয়নের 15টি গ্রামের মানুষের একমাত্র ভরসা। অথচ দুর্ভোগ লাঘবে রাংসা নদীর উপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। যথারীতি শুরু হয় নির্মাণ কাজ। খরচও হয়েছে 90 লাখ টাকা। চলতি বছরের 22 এপ্রিল সেতু নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও মাঝপথে নকশায় ত্রুটি ধরা পড়ায় 6 মাস ধরে বন্ধ রয়েছে কাজ। মরিচা ধরেছে রডে, নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। কবে হবে নতুন নকশার অনুমোদন, কবে শুরু হবে কাজ, এ নিয়ে অনিশ্চয়তায় স্থানীয়রা। আমরা যে সময় পার হই এই সময় বাসের সাঁকো অনেক লড়াচড়া করে, এই সময় আমরা পার হতে পারি না, অনেক ভয় করে। 300-400 স্টুডেন্ট আছে স্কুল মাদ্রাসা কলেজের, এই ছাত্রগুলার প্রতিদিন সমস্যা হইতাছে। আমরা একটা মরা মানুষ যদি নেওয়ার লাগে নৌকা দেওয়া নাহলে কান্দ করে নেওয়ার লাগে। পানি আর তাদের নিচের ব্রিজের যে নিচের লেভেল এটা সমান, নিচেদের নৌকা কোনো মতেই যাইতো না। আমরা চাই এই ব্রিজটা দ্রুত যাতে কাজটা করে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, নকশা সংশোধনের কাজ শেষ হয়েছে, অনুমোদন পেলেই শুরু হবে নির্মাণ কাজ। অলরেডি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, আগামী 20-25 দিনের মধ্যে কাজটা শুরু হবে বলে আশা করছি। জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রামপুর থেকে নয়াপাড়া সড়কের উপর 35 মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতু নির্মাণ কাজ শুরু হয় 2024 সালের 24 জানুয়ারি, যার ব্যয় ধরা হয়েছে 3,47 লাখ টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। গাভান্থার মাইনুল হক উন্নত জীবনের আশায় গিয়েছিলেন আফ্রিকার দেশ সুদানে, কিন্তু দেশটির গৃহযুদ্ধ বিভীষিকা বয়ে আনে তার জীবনে। হারিয়ে যায় পাসপোর্ট সহ সব বৈধ কাগজপত্র। ফেডারি হয়ে পালিয়ে কাটিয়েছেন দীর্ঘ সময়। অবশেষে 19 বছর পর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ফিরেছেন নিজ মাতৃভূমিতে। শাহিন আলমের রিপোর্ট। এই কান্না বাঁধভাঙা আনন্দের, গড়িয়ে পড়া প্রতিটি ফোঁটা অশ্রুজল উচ্ছ্বাস প্রকাশ করছে মুক্তির।
19 বছর আগে দালালের খপ্পরে পড়ে উন্নত জীবনের আশায় গাইবান্ধার সুন্দরগঞ্জের মাইনুল হক পাড়ি জমান আফ্রিকার দেশ সুদানে। প্রথম 2 বছর ভালোই কাটছিল, হঠাৎ তার জীবনে নেমে আসে এক কালো অধ্যায়। দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। একদিন অস্ত্রধারীরা তাকে জিম্মি করে নিয়ে যায় টাকা পয়সা সহ সবকিছু, সঙ্গে গেছে সব বৈধ কাগজপত্র। তুমুল যুদ্ধ শুরু হয় সেখানে। মাইনুলের ভাষ্য, সেদিনের পর থেকে বনে জঙ্গলে নাওয়া খাওয়া ছেড়ে পালিয়ে পালিয়ে কাটছিল তার জীবন। কারারুদ্ধ ছিলেন 2 দফায়, ভোগ করেছেন অবর্ণনীয় শারীরিক মানসিক যন্ত্রণা। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় দেশে ফিরেছেন তিনি। কি আমাদের অবস্থা শুরু হয় যখন পরে আবার নদীতে কোনো সাঁতার ভিতরে বার হয়ে আসছে। বাড়ার পর আমি আর আমার সাথে কেমন নাকি আমি একা, কাছে আর কিছু ছিল না। আর জঙ্গল দিয়ে কেমনে আমি ওখানে 17 দিন একদিনও আমি খাইনি। ওরা আর হাঁটতে পারি না, চলতে পারি না। বাইরে বলা ভাই সমস্যা নেই, আমরা আছি, আপনার জন্য আমরা দেখি আমি কী করতে পারি। ওরা আবার আমার জন্য এই কাজ করে সরকার থেকে ইয়ে করিয়া আর কি আবার যাওয়ার ব্যবস্থা করেছে। মাইনুলের বড় ভাই জানান, তারা ভেবেছিলেন মাইনুল হয়তো মারা গেছেন। অপ্রত্যাশিতভাবে ভাইকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত তারা। আল্লাহ যে আমাদের ভাইকে ফেরত দিয়েছে এটা নিয়ে আমরা অনেক খুশি। দীর্ঘদিন পর গাইবান্ধার সুন্দরগঞ্জের নিজ বাড়িতে ফিরেছেন মাইনুল হক। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। দেশে বাইরের খবর। গাজায় মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি সইয়ের পরও নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 5 জন। টানা 5ম দিনের আকাশ ও স্থল হামলায় কেঁপে উঠে খান ইউনিস ও উত্তর গাজা। অন্যদিকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল মাত্র 24% সহায়তা ঢুকতে দিয়েছে গাজায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি অবশেষে ঠুনকো প্রমাণিত হলো। চুক্তি অমান্য করে 5ম দিনের মতো শনিবার ভোরে খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন নিহত হন। স্থানীয় সূত্র বলছে, দিনের বেশিরভাগ সময় জুড়ে ড্রোন হামলা ও গোলাবর্ষণ চলেছে ইয়েলো লাইন সংলগ্ন এলাকায়। গাজা সিভিল ডিফেন্স জানায়, ক্রমাগত হামলায় বহু স্থানে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। শুক্রবার উদ্ধারকর্মীরা আগের হামলায় নিহত 22 জনের মরদেহ উদ্ধার করেন। গাজার পশ্চিম তীর জুড়ে নতুন করে হামলার পাশাপাশি ইসরায়েলি দখলদার ও বসতি স্থাপনকারীদের আক্রমণ বেড়েছে। নাবলুসের দক্ষিণে তাল শহরে 3 ফিলিস্তিনি নারীকে মারধর করা হয়। ক্যালকেলিয়ার পূর্বে ফারাতা শহরে জ্বালিয়ে দেওয়া হয় একটি ভবন ও গাড়ি। এদিকে তলকারিম ও হেব্রনে ইসরায়েলি সেনাদের অভিযানে গুলি বর্ষণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম বলছে, এসব হামলা যুদ্ধবিরতি শর্তের সরাসরি লঙ্ঘন। এদিকে যুদ্ধবিরতির পর গাজার অর্থনীতিতে দেখা দিয়েছে ভয়াবহ নগদ অর্থের সংকট। ব্যাংক খুললেও সেখানে নেই নগদ অর্থ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মানুষ ফিরে যাচ্ছে খালি হাতে। কেউ কেউ বাধ্য হয়ে 20 থেকে 40% পর্যন্ত কেটে বেতন তুলছে কালোবাজারিদের মাধ্যমে, যার সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী ও দালাল চক্র। সামান্য অর্থ তুলতেও দিতে হচ্ছে মোটা কমিশন, ফলে মানবিক চাপে পড়েছে সাধারণ মানুষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইংল্যান্ডের ক্যাম্ব্রিজশায়ারে চলন্ত ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় রাতে হ্যান্টিংটনগামী ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় একাধিক যাত্রী আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 9 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় সন্দেহভাজন 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্সকে এক পোস্টে ভয়াবহ এই হামলার নিন্দা জানিয়েছেন। হামলার কারণ জানতে চলছে তদন্ত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে শাপলাকলি প্রতীক নিতে রাজি এনসিপি। 300 আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা। সংস্কার ভেস্তে দিতে চায় এক দল, নির্বাচন পেছানোর চেষ্টায় আরেক দল, অভিযোগ নাহিদের। জুলাই সনদ পরিবর্তন নিয়ে ব্যাখ্যা চায় বিএনপি। প্রতিবাদ করলে টিকতে পারবে না সরকার, হুঁশিয়ারি নেতাদের। মিথ্যাচার করে নৈরাজ্য সৃষ্টিতে অপচেষ্টার অভিযোগ। এ ছিল বিকেল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন শবনব নিবিড়। ধন্যবাদ রোজা। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।